ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রি আর ক্লাস 10 পর্যন্ত যেটা পড়েছো সেই অর্গানিক কেমিস্ট্রি অনেক পার্থক্য আছে। তোমাদের ক্লাস 10-এ দেখবে জৈব যৌগ রসায়ন বা জৈব যৌগ ছিল, অর্গানিক কেমিস্ট্রি ছিল। সেখানে কি ইন্ট্রোডাকশনটা তুমি পাবে যে জৈব যৌগ কাকে বলে, আর ছোট ছোট জিনিস পাবে বা বেসিক একদম জিনিসগুলো পাবে ইন্ট্রোডাকশনের মতোই। যে অর্গানিক কেমিস্ট্রি মানে কি থাকবে, জৈব যৌগের রসায়ন, যেখানে তুমি বেশিরভাগ যে যৌগগুলো পাবে কার্বন ঘটিত যৌগ পাবে। এখন সমস্ত অর্গানিক যৌগতে কার্বন হচ্ছে মেন এলিমেন্ট বা মূল একটা মৌল। কার্বন কেন কার্বনই মূল মৌল বা মূল এলিমেন্ট, এইগুলো কিন্তু ক্লাস 11-এ জেনে গেছো। এছাড়া কি জেনে গেছো যে কেমিস্ট্রির যে শাখাগুলো আছে, যেমন একটা হচ্ছে অজৈব যৌগ বা অজৈব রসায়ন, যেটাকে বলা হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি। একটা হচ্ছে জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। এছাড়া কি আছে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন। এছাড়া আরও আছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বা বৈশ্লেষিক রসায়ন, নিউক্লিয়ার কেমিস্ট্রি। তারপর হচ্ছে অনেকগুলো এই অর্গানিক কেমিস্ট্রির ভাগ আছে, যেমন বায়ো অর্গানিক কেমিস্ট্রি, বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি, তারপর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। এই সমস্ত ব্রাঞ্চ বা কেমিস্ট্রির শাখা আছে। তার মধ্যে থেকে আমরা পড়ছি অর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি আমরা পড়েছি, ফিজিক্যাল কেমিস্ট্রিও পড়ছি, গ্যাসিয়াস স্টেট যেমন ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। ইনঅর্গানিক যেমন পি ব্লক এস ব্লক এলিমেন্ট হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার। অর্গানিক কেমিস্ট্রি যেটা হচ্ছে কার্বন ঘটিত রসায়ন, যেটা এর পরে আরেকটা চ্যাপ্টার আছে যেখানে কার্বন আর হাইড্রোজেন ঘটিত যৌগ আছে, তাকে বলা হয় হাইড্রোকার্বনস, কার্বন আর হাইড্রোজেন ঘটিত যৌগ। তাহলে এই যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি, সেখানে ইন্ট্রোডাকশন যেটা হচ্ছে সেটা যে বেশিরভাগ জৈব যৌগগুলো প্রায় 20 লক্ষ বা তার বেশি সংখ্যক জৈব যৌগ পাওয়া যায় পৃথিবীতে। তার সমস্ত যৌগরই মূল যে উপাদান বা মূল যে এলিমেন্ট সেটা হচ্ছে কার্বন। কেন কার্বন মূল এলিমেন্ট থাকে, এর দুটো কারণ আছে। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখবে তুমি ইউটিউবে গিয়ে ক্লাস 10-এ অর্গানিক কেমিস্ট্রি পার্ট 1টা দেখবে। ক্লাস 10 অর্গানিক কেমিস্ট্রি পার্ট 1, সেই পার্ট 1-এ কি দেখতে পারবে, এই যে অর্গানিক কেমিস্ট্রি ইন্ট্রোডাকশনটা দিয়েছি, জৈব যৌগ রসায়নের আমি ইন্ট্রোডাকশনটা দিয়েছি। এই যে কথাটা এখন বলবো যে কার্বনকেই মূল বা কার্বন জৈব যৌগের মূল উপাদান কেন, এইটা নিয়ে আমি বলেছি ডিটেলসে, ওইখানটা দেখবে। এখানে ছোট্ট করে আমি বলবো দুটো কারণ আছে। একটা হচ্ছে এর টেট্রাভ্যালেন্সি, অর্থাৎ সমস্ত জৈব যৌগে কার্বন থাকে কেন, কার্বনের যোজ্যতা হচ্ছে 4, চতুর্যোজী একটা মৌল, অর্থাৎ 4টে বন্ধন করতে পারে। কার্বন 4টে বন্ধন করতে পারে। ম্যাক্সিমাম যে মৌলগুলো পাওয়া যায়, ম্যাক্সিমাম যদি বলি কতগুলো বন্ধন করতে পারে কেউ, 4টে। আর কার্বন তার মধ্যে একটা অন্যতম এলিমেন্ট যে 4টে বন্ধন করতে পারে। 4টে আরও কে কে করতে পারে, গ্রুপ 14-এ যারা আছে তারা সবাই 4টে বন্ধন করতে পারে, অর্থাৎ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এরা সবাই 4টে করে বন্ধন করতে পারে। কিন্তু তার মধ্যে সুস্থায়ী স্টেবল শক্তিশালী বন্ধন করতে পারে কে, কার্বন। এর কারণ আছে, একটু পরেই বলবো। আর এর কি বললাম, কেন মৌলগুলো জৈব যৌগে কার্বন থাকে, তার একটা কারণ হচ্ছে তার টেট্রাভ্যালেন্সি বা চতুর্যোজ্যতা কার্বনের, অর্থাৎ কার্বন পরমাণু 4টে করে বন্ধন গঠন করতে পারে। তা প্রথমে কোশ্চেন করবে যে কার্বনের চতুর্যোজ্যতা বা টেট্রাভ্যালেন্সি অফ কার্বনকে ব্যাখ্যা করো। কেমিক্যাল বন্ডিংয়ে অলরেডি তোমরা পড়ে নিয়েছো আমি জানি, তাও আমি একটু বলে দিচ্ছি যেহেতু আমাদের পড়ার বিষয় আছে এখানে। কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 1s2 2s2 2p2, অর্থাৎ এর যে শেষ কক্ষ আছে এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে, আর এসে দুটো যুগ্ম থাকে, আর 1sএও দুটো যুগ্ম থাকে। এখন যোজ্যতা মানে আমরা জানি শেষ কক্ষে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। যদি ক্লাস
ক্লাস 10 অনুযায়ী বলতাম তাহলে খুব সুবিধাই হতো চতুর্যোজ্যতা বোঝানোটা, কারণ প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 4টে। তাহলে যেহেতু দ্বিতীয় কক্ষে 4টে আছে তাই এর যোজ্যতা 4, এটা বলা খুব সহজ মাধ্যমিক লেভেল অনুযায়ী। কিন্তু 11 অনুযায়ী যদি আমি 4টে বলি তাহলে 4টে অযুগ্ম ইলেকট্রন প্রয়োজন, কিন্তু এখানে 4টে নেই, 2টো আছে, অর্থাৎ কার্বনের বাই ভ্যালেন্সিটাকে এক্সপ্লেন করা যাবে, ডাই ভ্যালেন্সিটাকে এক্সপ্লেন করা যাবে, কিন্তু টেট্রা ভ্যালেন্সি এক্সপ্লেন করা যাবে না। কিন্তু আমরা জানি কার্বন গ্রাউন্ড স্টেটে এই ইলেকট্রনিক কনফিগারেশন থাকলেও কার্বনকে যদি উত্তেজিত অবস্থায় নিয়ে যায় এক্সাইটেড স্টেটে, তাহলে 2s থেকে একটা ইলেকট্রন 2p-তে যেয়ে পৌঁছায়। এখন যখনই 2s থেকে 2p-তে ইলেকট্রন চলে যাবে তখন ইলেকট্রন বিন্যাস হয়ে গেলে 2s1, 2p3, বা বলতে পারি আরো ভালো করে 2px1, 2py1, 2pz1। তাহলে আমি এখন কি দেখতে পাচ্ছি যে কার্বনের শেষ কক্ষে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অর্থাৎ এই 4টে অযুগ্ম ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে আর কার্বনের 4টে ভ্যালেন্সি বা চতুর্যোজ্যতা দেখা যাবে। এইভাবে আমরা কার্বনের চতুর্যোজ্যতা বা টেট্রা ভ্যালেন্সি এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, আর কি হয়, এই যে কার্বনের চতুর্যোজ্যতা বা টেট্রা ভ্যালেন্সি আমরা এক্সপ্লেন করলাম, সেটা যৌগ গঠনের সময় আমরা লুইস ডট স্ট্রাকচার দিয়েও দেখাতে পারি। মাধ্যমিক লেভেলে এগুলো আমি আলোচনা করেছি, তোমরা একটু দেখে নেবে, এগুলো মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন। টেট্রা ভ্যালেন্সিটা এইটুকু বলে দিলেই হবে। তবে এই লুইস ডট স্ট্রাকচার, এই গঠন আকৃতিগুলো ক্লাস 10-এ হয়েছে, আর কেমিক্যাল বন্ডিংয়েও আছো, যদিও এখান থেকে প্রশ্ন থাকে না। তাও তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই তুমি ক্লাস 10 অর্গানিক কেমিস্ট্রি পার্ট 1টা আমার ক্লাস 10-এর ভিডিও থেকে দেখে নেবে, ইউটিউব থেকে দেখে নেবে। আমি ডিটেলসে একটু বলেছি, কারণ ক্লাস 10-এর সিলেবাসে এগুলো ডিটেলসে আছে। তাহলে এইটা হয়ে গেল প্রথম কারণ যে জন্য কার্বন অর্গানিক কেমিস্ট্রির মূল উপাদান। এছাড়া আরেকটা কি, ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন প্রপার্টি। এই ক্যাটিনেশন ধর্মটাও কিন্তু কার্বনের এত অর্গানিক যৌগ পাওয়ার পেছনে একটা কারণ। ক্যাটিনেশন প্রপার্টি কি, কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি কি আর ক্যাটিনেশন প্রপার্টি কি, দুটোই আমি বলছি। ক্যাটিনেশন প্রপার্টি হচ্ছে যে বিশেষ ক্ষমতা বা ধর্মের জন্য, যেহেতু কার্বন দিয়ে বলছি তাই কার্বন কথাটা বলছি, যে বিশেষ ক্ষমতা বা ধর্মের জন্য কার্বন পরমাণু অপর কার্বন পরমাণুর সাথে বা কার্বন পরমাণু পরস্পরের সাথে এটা মাধ্যমিক লেভেলেই আছে, আমি সেই লেভেল থেকে ডেফিনেশনটা দিচ্ছি, বই দেখে বলছি না। যে বিশেষ ক্ষমতা বা ধর্মের জন্য কার্বন পরমাণু পরস্পরের সাথে আবদ্ধ হয়ে বা বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থায়ী বা সুস্থিত যৌগ গঠন করে। নিজেদের মধ্যে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, যে পরমাণু পরস্পরের সাথে, তাকে বলা হয় বা সেই ধর্মকে বলা হয় বা সেই ক্ষমতাকে বলা হয় বা ক্ষমতাকে ক্যাটিনেশন ধর্ম বলা হয়। ক্যাটিনেশন ধর্ম বলা হয়। তার মানেটা কি, এখানে একটা কার্বন পরমাণু, সেই কার্বনটা আর একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, আর আমরা জানি কার্বনের ভ্যালেন্সি 4, তাই 4টে করে বন্ধন সে করবে। সেই কার্বনটা আবার একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, সেই কার্বনটা আবার একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে। এইভাবে যে কার্বনগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এই ধর্মটাকেই বলছি আমরা ক্যাটিনেশন ধর্ম। একটা কার্বন পরমাণু আর একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে সুস্থায়ী যৌগ বা সুস্থায়ী বন্ধন যে গঠন করে সেই ধর্মটাকে। এটা সরল শৃঙ্খলে হতে পারে, অর্থাৎ স্টেট চেন হতে পারে, বা শাখা শৃঙ্খলও হতে পারে। এরকম হতে পারে যে নিচে যুক্ত হয়ে গেল, এটা স্টেট চেন, তার সাথে ভেবে নাও নিচে আবার শাখা শৃঙ্খল হয়েছে, এরকমভাবে হয়েছে। এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা কার্বনের 4টে করে যেন হাত থাকে। তাহলে এই যে ধর্ম বা
এরকমভাবে বলয় আকৃতিও হতে পারে। এগুলো কিন্তু সব আমি মাধ্যমিক লেভেলে বা তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো, আমি তাও একবার করে বলে দিচ্ছি। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবে ক্লাস 10-এরটা। তাহলে এইটা এরকমভাবে শৃঙ্খল হতে পারে। যদি শৃঙ্খল হয়ে যায় তাহলে কার্বনগুলো 6টা কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা শৃঙ্খল তৈরি হয়েছে। এখন কার্বনের যদি সব যোজ্যতাগুলো দেখাই তাহলে ভ্যালেন্সি এইখানে দুটো, এই দুটো, টোটাল দেখো 4টে করে বন্ড হয়ে গেল। তাহলে এই 4টে বন্ড যেটা হয়েছে কার্বনের সাথে সাধারণত হাইড্রোজেন যুক্ত হয়, এছাড়াও কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন এরাও হতে পারে। ঠিক আছে, এবার এরকমভাবে একটা বলয় হতে পারে, আবার দুটো বলয় হতে পারে কার্বন, 3টে, একাধিক। অর্থাৎ আমি যদি অঙ্কন করতে চাই তাহলে এখানে অনেকগুলো বন্ধন বা অনেকগুলো বলয় আকৃতি যৌগ আমি গঠন করতে পারবো। আমি ভ্যালেন্সিগুলো দেখিয়ে দিলাম। এইভাবে কার্বন কিন্তু নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, এই ধর্মটাকে ক্যাটিনেশন বলছি। আর এই ক্যাটিনেশন প্রপার্টির জন্যই আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি, সেখানে সেই পরমাণু বা সেই যৌগের সংখ্যা একাধিক, 20 লক্ষ বললাম, হয়তো আরও অনেক বেশি। কারণ কার্বন নিজেদের মধ্যে তো যুক্ত হতে পারে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডের মাধ্যমে। তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সাথেও যুক্ত হতে পারে। তারপরে কি আছে, এগুলো খুব বেশি স্টেবল হয়, সুস্থায়ী হয়, সেই জন্য বন্ধনগুলো ভাঙেও না এত সহজে। তাহলে ক্যাটিনেশন শুধু কার্বনের ক্ষেত্রে বললাম। এখন যদি সিলিকন আর একটা সিলিকনের সাথে, সেই সিলিকনটা আবার একটা সিলিকনের সাথে যদি যুক্ত হতে থাকে, তাহলে সেটাও কিন্তু সিলিকনের ক্যাটিনেশন প্রপার্টি। জার্মেনিয়ামও তাই, যদি জার্মেনিয়াম একটা জার্মেনিয়াম আর একটা জার্মেনিয়ামের সাথে যুক্ত হতে হতে থাকে তাহলে এটা জার্মেনিয়ামের কলিগেটিভ ক্যাটিনেশন প্রপার্টি। তবে সবচেয়ে ভালো ক্যাটিনেশন কে দেখায়? কার্বন। কেন সবচেয়ে ভালো ক্যাটিনেশন ধর্ম দেখায়? তার দুটো কারণ। এক নাম্বার হচ্ছে যে কার্বন কার্বন যে বন্ধনগুলো আছে ভেরি ভেরি স্টেবল। এই বন্ধনটা গঠিত হতে যেমন শক্তি নির্গত হয়, এই ভাঙতেও প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হয়। যেমন কার্বন কার্বন বন্ধনকে তুমি যদি ভাঙো তাহলে 348 কিলোজুল মোল ইনভার্স শক্তি প্রয়োজন হয়। তাহলে কত স্টেবল বুঝতে পারছো একটা বন্ধন? 348 কিলোজুল, অনেক বেশি শক্তিশালী বন্ধন। সেই জন্য, আর কেন এত শক্তিশালী বন্ধন গঠন করে? এই শক্তিশালী বন্ধন গঠন করে বলে ক্যাটিনেশন প্রপার্টি দেখায়। আর কেন শক্তিশালী বন্ধন গঠন করে? কারণ কি, কার্বনের আকার আর এই কার্বনের আকার, এদের মধ্যে যখন বন্ডিং হয়, ওভারল্যাপিং হয়, তখন এত ভালো ওভারল্যাপিং হয়, এত স্ট্রং ওভারল্যাপিং হয় যে এই বন্ধনটা শক্তিশালী হয়। কারণ আকার ছোট 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 পরমাণুতে ভালো ওভারল্যাপিং হয়। যত তুমি নিচের দিকে যাবে, অর্থাৎ কার্বন থেকে সিলিকন থেকে জার্মেনিয়াম, সেগুলো কিন্তু অত ভালো। আর যেটা বলছিলাম যে জার্মেনিয়াম বা সিলিকনের ক্ষেত্রে আকারগুলো বড়, তো তাই বন্ধনটা খুব ভালো হয় না। একটা সিলিকনের সাথে আর একটা সিলিকনের বন্ধন, একটা জার্মেনিয়ামের সাথে আর একটা জার্মেনিয়াম, যেমন লেডের সাথে লেড তো যুক্ত হতেই পারে না, এত বড় আকার হয়ে যায় বলে, দুর্বল বন্ধন হয়ে যায়। তাহলে এই দুটো কারণের জন্য, আকার ছোট হওয়ার জন্য আর প্রচুর শক্তিশালী বন্ধন হওয়ার জন্য ক্যাটিনেশন প্রপার্টি দেখা যায় কার্বন কার্বনে। তাহলে এই দুটো কারণে জেনে গেলাম যে কেন কার্বনই থাকে অর্গানিক কেমিস্ট্রি, বা এত বেশি জৈব যৌগে কার্বনটাই বেশি যৌগ পাওয়া যায় কেন। আচ্ছা, এখন এর এই যে ইন্ট্রোডাকশন যেটা আমরা দিলাম, সেই ইন্ট্রোডাকশনটা আরো ভালো করে তুমি বই থেকে পড়তে পারো। কোশ্চেন এখান থেকে সেরকম দেয় না, দিলে টেট্রাভ্যালেন্সি অফ কার্বন আর ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বন থেকেই দেবে, আর কিছু দেবে না। তাহলে এটা যদি আরো ভালো ডিটেলসে জানতে চাও তাহলে এটা একটু দেখে নিও, কেউ যদি দেখতে চাও, পার্ট 1টা অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10 ইউটিউব থেকে। এবার আমরা আসছি মেন, যেটা আমরা ক্লাস 10-এ ঢুকছি। আর এবার মেন জায়গায় ঢুকছি আর কি, ক্লাস 11। আর একটু পড়ে নেবো বই থেকে যে হাইড্রোকার্বন বলছি, অর্গানিক যে যৌগগুলো, তাদের বৈশিষ্ট্য বা তাদের গুরুত্ব প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর প্রচুর ব্যবহারও হয় অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কম্পাউন্ডগুলো বিভিন্ন খাদ্য, বিভিন্ন ওষুধে, বিভিন্ন কীটনাশক হিসাবে, বিভিন্ন পোশাক আশাক তৈরি করতে, রঞ্জক পদার্থ তৈরি করতে, গৃহস্থালী বিভিন্ন পদার্থ তৈরি করতে এই অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি বলছি, অর্গানিক যৌগগুলো প্রচুর প্রয়োজন হয়, জৈব যৌগগুলো প্রচুর বেশি ব্যবহৃত হয়। এই গুরুত্বগুলো একটু দেখে নেবে বই থেকে। এবার আসছি যেটা, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। সংকরায়ন। সংকরায়নটা কি? এখানে আমরা যেটা বলবো সেটা
কেমিক্যাল বন্ডিং এ সংকরায়নটা ডিটেলসে আমরা পড়ছি। এখানে শুধু কার্বন ঘটিত যৌগের সংকরায়নগুলো একটু আমি বলে দেবো। আচ্ছা, কার্বন ঘটিত যৌগের, জৈব যৌগের শুধু স্ট্রাকচারটা দেখেই বা সংকেত বা ফর্মুলা দেখেই আমি কিন্তু ওর সংকরায়ন বলে দিতে পারবো একবারে। কার্বন 3 রকম সংকরায়ন দেখায়। এক হচ্ছে sp, sp2 অ্যান্ড sp3। কার্বন সাধারণত এই 3টে সংকরায়নই দেখাবে, কারণ কার্বনের ডি অরবিটাল নেই, তাই ডি রিলেটেড যে হাইব্রিডাইজেশন কার্বন সেটা দেখায় না, শুধু 3টেই দেখায়, sp, sp2 আর sp3। আর এছাড়াও আরো সংকরায়ন আছে, অলরেডি তোমরা কেমিক্যাল বন্ডিং এ পড়ছো যে sp3d, dsp2, dsp3, d2sp3 এসব পড়েছো। কার্বনের সংকরায়ন কি আছে? শুধুমাত্র sp, sp2, sp3। এটাও তোমরা জানো কিভাবে sp হাইব্রিডাইজেশন হয়, কিভাবে sp2 হাইব্রিডাইজেশন হয়, কিভাবে sp3 হাইব্রিডাইজেশন হয়, কেমিক্যাল বন্ডিং এর ডিটেলসে পড়লে। আমার এখানে যে কোশ্চেনগুলো দেবে, তোমাকে একটা যৌগ দিয়ে দেবে, যে সেই যৌগটা দেওয়ার পর তোমাকে বলবে যে কার্বনের সংকরায়ন বলো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, বা কোশ্চেনের আকারে লিখে রাখতে পারো, নিম্নলিখিত স্টার চিহ্নিত কার্বনের সংকরায়ন লেখো। কার্বনের বলে দিতে পারে বা স্টার চিহ্নিত পরমাণুও বলে দিতে পারে। কয়েকটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি। যেমন প্রথমে যে যৌগটা হচ্ছে সেটা হচ্ছে CH3, C ট্রিপল বন্ড CH। এই কার্বনটা স্টার আছে, তাহলে ওই কার্বনের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি হবে? যার পড়াচ্ছেন তোমাদের পড়া হয়নি, ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, শুনে নাও, কার্বনগুলো শিখিয়ে দিচ্ছি। কার্বনে যেহেতু এই 3টেই পাওয়া যায়, আমি একটু বললাম তোমাকে, পরীক্ষা হবে না এরকম দিয়েছে। তাহলে তোমাকে প্রথমে জেনে নিতে হবে একটা সূত্র, সেই সূত্রটা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবে। তার আগে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কার্বন যদি শুধু সিঙ্গেল বন্ড করে, সেই সিঙ্গেল বন্ডটা সিগমা বন্ড না পাই বন্ড জানা? সিঙ্গেল বন্ডগুলো কি? সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে সিগমা বন্ড। আর ডাবল বন্ড যদি থাকে তাহলে সেখানে একটা সিগমা থাকে, একটা পাই থাকে, এটা জানা আছে তো? হ্যাঁ, সিগমা, সিঙ্গেল বন্ড থাকলে সিগমা, ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুটো পাই। ঠিক আছে, এগুলো তাহলে জানি, তাহলে অসুবিধা নেই। এবার ফর্মুলাটা লিখে দিচ্ছি, সেটা শুনে নাও। অল সিগমা বন্ড, নো পাই বন্ড। তুমি একটা রেসপেক্টও বলতে পারো, পায়ের রেসপেক্টও বলতে পারো বা সিগমার রেসপেক্টও বলতে পারো। আমি কি বললাম? অল সিগমা বন্ড, নো পাই বন্ড। তাহলে কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, ফার্স্ট রুল। সেকেন্ড, 1 পাই বন্ড, তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, 2 পাই বন্ড, তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে sp। এটা কার্বনের জন্য বললাম, অনলি ফর কার্বন অর গ্রুপ পিরিয়ড 2 এলিমেন্ট। ফর কার্বন, যেহেতু অর্গানিক কেমিস্ট্রি পড়ছি কার্বন দিয়েই বলবো আমরা। এটা ফর কার্বন, হাইব্রিডাইজেশন অফ কার্বন, এই ফর্মুলা, অল সিগমা নো পাই বন্ড sp3, 1 পাই বন্ড sp2, 2 পাই বন্ড sp হাইব্রিডাইজেশন। এবার তুমি বলো, এই যে স্টার চিহ্নিত আমি কার্বন দিয়েছি, এর হাইব্রিডাইজেশন কি হবে? ভেরি গুড। এবার বুঝতে অসুবিধা নেই আমাদের, কারণ আমি দেখে নিয়েছি যে এই কার্বনটা 3টে বন্ড করেছে, মানে ট্রিপল বন্ড আছে, তাহলে একটা সিগমা দুটো পাই, আর দুটো পাই হলেই sp হাইব্রিডাইজড।
এবার আরো দু একটা বলছি, এই প্রশ্নের মধ্যেই ঢুকবে। এটা যেমন 1 নাম্বার বললাম, 2 নাম্বার একটা যৌগ দিয়ে, যেটা বক্স করে রেখে দাও, একদম মন্ত্রের মতো মনে রাখবে এটা। আর এটাও তার সাথে সাথে মনে রাখতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না যে ট্রিপল বন্ড হলে 2টো পাই হয়, ডাবল বন্ড হলে 1টা পাই হয়, আর সিঙ্গেল বন্ড থাকলে সেটা সিগমা হয়। এখন দ্বিতীয় আর একটা যৌগ তোমাকে দিলাম, সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, কার্বনের মাথা স্টার দিলাম, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? sp2। বুঝতে অসুবিধা নেই? মানে এরকম তোমাকে দিয়েছে 3 নাম্বার একটা যৌগ HCHO, কার্বনের মাথা স্টার, HCHO, এটা নাম হচ্ছে ফর্মালডিহাইড, sp3। যেহেতু তুমি এই যে যৌগটা আছে সেই যৌগটা স্ট্রাকচার তুমি জানো না, গঠন সংকেত জানো না, সেই জন্য ভুল হয়ে গেল। যদিও তোমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়ানো হয়নি, কিন্তু 11-এ 10-এ পড়েছো। এটা যে ফর্মালডিহাইড, সংকেত HCHO, গঠন আকৃতি হচ্ছে H সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এটা হচ্ছে ফর্মালডিহাইডের সংকেত। তাহলে এবার দেখো কার্বনটা স্টার দিলাম, কত হবে হাইব্রিডাইজেশন? এবার বুঝতে অসুবিধা নেই, sp2, কারণ এটা ডাবল বন্ড দেখে নিয়েছি আমি। তাহলে এরকম ভাবে তোমাকে যদি পরীক্ষায় দেয় যে স্টার চিহ্নিত কার্বনগুলির সংকরায়ন বলো, তাহলে বলতে পারবে তো? তাহলে আরেকটা দিই, এগুলো সব লিখে রাখবে খাতায়। মানে এরকম আমি বেনজিন দিয়েছি, বেনজিন এরকম ছবি এঁকেছি। যদি তুমি এর ওপেন স্ট্রাকচার ড্র করতে চাও তাহলে এরকম দেখতে হবে। এবার দেখে নাও ভালো করে। আমি বললাম যে কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি, সব কার্বনগুলোরই হাইব্রিডাইজেশন জিজ্ঞাসা করছি। যারা ঝটপট করে বলে দিচ্ছে, একটা ছেলেই দেখতে পাচ্ছি ঝটপট করে বলছে, বাকিরা কিন্তু কোনো কথাই বলছে না, সেটা হচ্ছে sp2। কারণ তুমি দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা কার্বন একটা করে ডাবল বন্ড করেছে, প্রত্যেকটা কার্বন দেখে নাও। এটা বেনজিনের স্ট্রাকচার, আর বেনজিনের সমস্ত কার্বনের হাইব্রিডাইজেশন sp2। আর একটা যৌগ এখানে লিখলাম 4 নাম্বার, 5 নাম্বার লিখছি, CH3 সিঙ্গেল বন্ড CH3, কার্বনের মাথা স্টার, হাইব্রিডাইজেশন কি হবে? CH3 কার্বনের মাথা স্টার দিয়েছি, হাইব্রিডাইজেশন কি হবে? sp3। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝে নিয়েছি তোমরা ধরতে পেরে গেছো। আরো দু একটা দেখিয়ে দিই, এরকম আছে ভেবে নাও, CH3 CH2 COOH, 6 নাম্বার, কার্বনের মাথা স্টার দিয়েছি, COOH এর কার্বনের মাথা স্টার দিয়েছি, কি হবে হাইব্রিডাইজেশন? এখন এই স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে, COO গ্রুপের গঠন সংকেতটা কিরকম। আমি লিখে দিচ্ছি, তারপর বলবে। CH3 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ডেড O সিঙ্গেল বন্ডেড OH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের sp2 তো ঠিকই আছে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড কেমন ভাবে লেখে শিখে নাও। তাহলে এটা হচ্ছে sp2। এবার আমি একটা বড় স্ট্রাকচার ড্র করছি, প্রত্যেকটা কার্বন আমি জিজ্ঞাসা করব, নাম ধরে ধরে বলবে তোমরা। হ্যাঁ, একটু ছবিটা আঁকছি, তুমি আমার সাথে সাথে ছবিটা এঁকে নাও। এই একটা গঠন আকৃতি এঁকেছি আমি নিজের মনের মতো, এটা কি কোনো যৌগ নয়, হ্যাঁ, আমি একটা জাস্ট এঁকেছি তোমাকে বোঝাবার জন্য। এবার আমি এই যে প্রথম কার্বনটা মাথায় স্টার দিলাম, আমাকে আরিফ বলবে, যদি থাকো আরিফ, তাহলে এই CH3 যে কার্বনের মাথা স্টার দিচ্ছি, কার্বনের হাইব্রিডাইজেশনটা বলো। নাহলে মুস্তাক বলো, মুস্তাকিম মল্লিক বলো, মুস্তাকিম মল্লিক, এই যে কার্বনটা স্টার দিয়েছি আমি। ভেরি গুড, sp3। আচ্ছা, তুমি শেখ ইসমাইল আলী, এই লাস্টের কার্বনটা বলো। হ্যাঁ, এটা sp হবে, একদম ঠিক, এটা sp।
হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। আর আমি জিজ্ঞাসা করছি, আশিকুর রহমানকে জিজ্ঞাসা করছি, আশিকুর, এই যে স্টার দিলাম কার্বনটা, যে কার্বনটার সাথে CH3 আছে, sp3, ভেরি গুড, এটা sp3 হবে। যারা এটা বুঝতে পারেনি তাদের জন্য আমি একটু বলে দিই, এই যে কার্বনের সাথে তিনটে মিথাইল গ্রুপ আছে, CH3, 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 তাহলে এই কার্বনটা দেখো কোনো ডাবল বন্ড নেই, সব সিঙ্গেল বন্ড। বরকত আলী দেখতে পাচ্ছ? বরকত আলী, এই কার্বনটা বলো দেখি, স্টার দিলাম। sp3, কাইফ বলো, কাইফ। এটা কে বলবে? sp3 বলছে, ঠিক বলেছে? এটা এটা sp2 হবে, এটা sp2 ভুল হয়ে গেছে। যারা শিখতে পারছো না বলবে। এইটা কে বলবে? আমি স্টার দিয়েছি, এটা কে বলতে পারবে? হ্যাঁ, দুটো ছেলে বলছে, মুস্তাকিম মনে হলে বললো এসপি, আর শামিম বললো এসপি। আর কে বলছে এসপি? এইটা এসপি হবে, ভালো করে দেখো, এখানে ডাবল বন্ড আছে, একটা এইদিকে একটা পাই বন্ড, আর এইদিকেও একটা ডাবল বন্ড আছে, তাহলে এখানে একটা পাই বন্ড, তাহলে এই কার্বনটা টোটাল দুটো পাই করেছে, এটা দেখতে হবে না তোমাকে? দুদিকেই দেখতে হবে, তাহলে এই হাইব্রিডাইজেশন হয়ে গেল এসপি। এই কার্বনটা, এই কার্বনটা sp3, আর এই যে কার্বনটা স্টার দিলাম, এটা sp হবে, ভেরি গুড। আর এই যে সাইক্লোহেক্সেন ড্র করেছি, সাইক্লোহেক্সেন, এখানে প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে? এইখানে সবগুলো হচ্ছে sp3, ডবল বন্ড নেই, sp2 কি করে হলো? সব তো সিঙ্গেল বন্ড আছে, বেনজিন নয় এটা, এটা সাইক্লোহেক্সেন sp3। এইখানে দেখো বেনজিন আছে, তাহলে এইখানে যে কার্বনগুলো আছে বেনজিনে, এর হাইব্রিডাইজেশন কি হবে? এগুলো সব sp2 হবে। একটু খিচুড়ির মতো হয়ে গেছে, কিন্তু যদি খুব মন দিয়ে ব্যাপারটাকে বোঝো তাহলে সব সহজ আছে। একটা জয়েন্টের কোশ্চেন দিচ্ছি, দেখো আমি, CH3, CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C, নিচে একটা CN, ডাবল বন্ড C, ডাবল বন্ড C, H, C, ট্রিপল বন্ড CH। এই যে যৌগটা দিয়েছি আমি, প্রশ্ন দেওয়া হয়েছে যে এই যৌগতে কতগুলো কার্বনের সংকরায়ন sp, কতগুলো কার্বনের সংকরায়ন sp? অপশনটা দিতে দাও, তারপর বলবে দুটো চারটে। অপশন 1 দুটো, অপশন 2 তিনটে, অপশন 3 চারটে, অপশন
4 একটা। এই যে যৌগটা আছে সেই যৌগে কটা কার্বনের সংকরায়ন sp হাইব্রিডাইজড? দুটো। কেউ চ্যালেঞ্জ করবে? 2 কে? 3টে। 3টে বলছে, একজন 2টো বলছে। আর কেউ চ্যালেঞ্জ করবে? 2 3? 3টে হবে। বেশিরভাগ স্টুডেন্ট 3টে বলছে। 2টো হবে, ঠিক আছে। 1 পাই sp2, 2 পাই sp, তা 2টো করে পাই আছে দেখে নিতে হবে। 2 পাই কোন কার্বনের 2 পাই আছে? আচ্ছা, তাহলে এখানে অপশন পাচ্ছি 1 মানে এ 2, বি হচ্ছে 3। আর কেউ অপশন দিচ্ছে না। রাইট অ্যান্সার হচ্ছে 4টে। মানে কেউ জয়েন্ট পাবে না এখানে। রাইট অ্যান্সার 4টে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে কার্বনটা আছে স্টার দিলাম, এটা sp, এইদিকে ডাবল বন্ড আছে একটা, এইদিকে ডাবল বন্ড আছে একটা। তাহলে এই যে স্টার দিলাম, এটা sp। এইখানে যে কার্বনটা আছে তার মাথায় স্টার দিলাম, এটাও sp, কারণ ট্রিপল বন্ড আছে। আর এই যে লাস্টের কার্বনটা আছে এটা তো স্টার দিলাম, এটাও sp। এখান পর্যন্ত যারা বলতে পেরেছো তাদের আমি বলবো আমি যা শিখিয়েছি সেই কনসেপ্ট অনুযায়ী একদম ঠিক বলেছো। এখানে একটা cn আছে, দেখো cn। cn এর যে বন্ধনটা আমি ড্র করব তাহলে কি হবে? c ট্রিপল বন্ড n। তাহলে c ট্রিপল বন্ড n যেটা আছে সেটাও কিন্তু sp হাইব্রিডাইজড। তাহলে 4টে যে কার্বন আছে সেটা sp হাইব্রিডাইজড। তাহলে এই ধরনের যৌগগুলো তোমাকে পরীক্ষায় যখন দেবে যেন তুমি ড্র করতে পারো। CH3 CH2CN। এখানে 3 ধরনের বা 3টে কার্বন আছে, 3টে কার্বনের হাইব্রিডাইজেশন বলো। প্রথম কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। CH3 CH2CN। ফার্স্ট কার্বনটা sp3। আমি CN-টাকে ফার্স্ট কার্বন লিখেছি, CN, তার পরেরটাকে CH2 CN-টা হচ্ছে sp, বাকি দুটো sp3, ঠিক আছে একদম। তাহলে এইভাবে যদি তোমাকে পরীক্ষায় হাইব্রিডাইজেশন দেয় তাহলে সেইটা যেন করতে পারো। তোমাদের দেখবে বইয়ের এক্সারসাইজে আছে এই হাইব্রিডাইজেশন বার করা, আর এইটা যেটা আমি পুরো কমপ্লিট করিনি সেটা কমপ্লিট করে নেবে বাড়িতে। প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন যেন লিখতে পারো। আমি আশা করি লিখতে পারবে তোমরা। যেমন একটা এখান থেকে জিজ্ঞাসা করি দেখি, এই কার্বনটা হাইব্রিডাইজেশন বলো। ঠিক আছে, বলতে পারবে, বুঝতে পেরেছি। sp3, ঠিকই আছে sp3। তাহলে আমরা অন্য টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে নাম্বার অফ সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড ক্যালকুলেশন। এটাও বলি কেমিক্যাল বন্ডিংয়েই দেয় মেনলি এই কোশ্চেনটা, অর্গানিক কেমিস্ট্রিতেও দিতে পারে যে নাম্বার অফ সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড ক্যালকুলেশন। একটা যৌগে কতগুলো সিগমা বন্ধন আছে কতগুলো পাই বন্ধন আছে সেটা বলতে হবে। সিগমা অ্যান্ড পাই বন্ড ক্যালকুলেশন। যেমন এই যে যৌগটা আছে CH3 C ট্রিপল বন্ড CH, নাম্বার অফ সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড পাশে লিখবে। নাম্বার অফ সিগমা কতগুলো আছে আর পাই কতগুলো আছে। 1 নম্বর যৌগ CH3 C ট্রিপল বন্ড CH। এই যৌগটার নাম হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন। যে 5টা সিগমা বলছো তার নাম বলো একটু। আফতাব, তুমি অ্যান্সার দেওয়াতে বেশি তাড়াহুড়ো করো। আমি আফতাবকে বলছি আগে শুনে নাও। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি।
এমনি তোমাকে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি শর্টকাট, যে সংকেত দেখেই বলে দেওয়া যাবে কটা সিঙ্গেল বন্ড আছে, কিন্তু পাই বন্ড বলার জন্য তোমাকে স্ট্রাকচারটা ভালো করে জানতে হবে, বন্ডগুলোকে ভালো করে জানতে হবে, নাহলে তুমি পাই বন্ড বলতে হবে না। যেমন আমি যদি এরকমভাবে তোমাকে ট্রিপল বন্ড না দেখিয়ে দিই তাহলে কিন্তু পাই বন্ড বলতে পারবে না। পাই বন্ড বলার জন্য এইরকমভাবে স্ট্রাকচারটা লিখতে হবে বন্ড দিয়ে দিয়ে। এখন খুব সহজেই বলা যাবে পাই দুটো আছে, এখানে দুটো পাই আছে। এখন পুরো বন্ধনগুলো দেখতে হবে যে কটা সিঙ্গেল বন্ড আছে, এরকম করে একটা ড্র করে দিলাম। তাহলে এইদিকে তিনটে হাইড্রোজেন, তিনটেই সিগমা, কার্বন আর কার্বনের মধ্যে একটা সিগমা, চারটে সিগমা, আর এই ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা আছে, তাহলে পাঁচটা সিগমা, আর কার্বনের সাথে হাইড্রোজেন সেটা হচ্ছে একটা সিগমা, ছটা সিগমা। তাহলে টোটাল 1 2 3 4 5 6, ছটা সিগমা। যারা 6 সিগমা বলেছিলে তারা ঠিক বলেছ। আচ্ছা, আমি যদি বলি এই যৌগটাতে কটা অ্যাটম আছে, পরমাণুর সংখ্যা কত আছে? এক, আর এখানে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তুমি পরমাণু সংখ্যাও বলতে পারছো না গুণে। CH3C, CH সাতটা, নাম্বার অফ অ্যাটম সাতটা। আচ্ছা, তোমাকে একটা ফর্মুলা শেখাচ্ছি, দেখো। নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ অ্যাটম -1। টোটাল নাম্বার অফ অ্যাটমস -1 করে দেবে, সিগমা বন্ড বেরিয়ে যাবে যদি ওপেন স্ট্রাকচার থাকে। সাইক্লিক থাকলে আলাদা নিয়ম আছে। এমনি যদি সিম্পল তোমাকে দিয়ে দেয় একটা যৌগে কতগুলো সিগমা বন্ড আছে, সেটাতে যদি সাইক্লিক স্ট্রাকচার না থাকে, নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ অ্যাটম -1। এখন তোমাকে যদি পরীক্ষায় দিয়ে দেয় CH3 CH2 COOH, নাম্বার অফ সিগমা বন্ড বলো দেখি। অ্যাটম সংখ্যা গুনেছ? 1 4 5 6 7 8 9 10 11। তাহলে 10 11 -1 = 10 হয়। তাহলে একবার দেখেও নিই আমরা, স্ট্রাকচারটা দেখিয়ে ড্র করে। আর পাই বন্ড বলো দেখি কেউ। পাই বন্ড একটি। কার সাথে কার আছে? মুস্তাকিম, কার সাথে কার আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, কার্বনের সাথে অক্সিজেনের। আমি জানতে চাইছি কার সাথে কার। এখানে পাই বন্ড একটা আছে। এবার হাইড্রোজেন গুলো ফিল আপ করে সিগমা বন্ডটা দেখে নেবো ফর্মুলার সাথে মিলেছে কিনা। এইখানে একটা সিগমা, 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 তিনটে সিগমা, সিসির মধ্যে একটা সিগমা, চারটে, দুটো হাইড্রোজেন, পাঁচটা, ছটা, একটা পাই, একটা সিগমা, কার্বন কার্বন একটা সিগমা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 আর 10। দেখে নাও গুনে সিগমা বন্ড। তাহলে আমি দেখে নিলাম, চোখে দেখলাম 10টা আছে, আর ফর্মুলাতেও দেখলাম 10টা আছে। তাহলে সিগমা বন্ড ক্যালকুলেশন পরীক্ষায় যদি দেয় তাহলে জানো তোমরা পরীক্ষায় করতে পারো। আর একটা দিচ্ছি, সিগমা বন্ড এমনকি ইনঅর্গানিকের ক্ষেত্রেও তুমি বলতে পারবে। পরীক্ষায় যেন কোশ্চেন দিয়েছে H2CO3 সিগমা বন্ড আর পাই বন্ড, ইনঅর্গানিকের একটা কোশ্চেন দিয়ে দিলাম তোমাদের এই ফর্মুলাটা চেক করার জন্য। H3CO3 এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড H3CO3। নাম্বার অফ সিগমা, নাম্বার অফ অ্যাটম -1, তাহলে নাম্বার অফ অ্যাটম 7 -1 = 6টা। পাই বন্ড ফর্মুলা জানতে হবে না, স্ট্রাকচার জানতে হবে, নাহলে বলতে পারবো না। আমি ড্র করছি, দেখো 0 হচ্ছে না কি হচ্ছে দেখে নি।
এখানে H3 বলে দিয়েছি ভুল করে, হ্যাঁ, এটা H2 করে দাও তো, তাহলে এইটাও চেঞ্জ করে দাও একটু, তাহলে 5টা হয়ে গেল। তাহলে H2CO3 যদি হয় তাহলে 6 - 1 সমান 5, আর এই সিঙ্গেল বন্ডের ক্যালকুলেশন হয়ে গেল। ডবল বন্ডটা দেখে নাও, এটা হচ্ছে H2CO3 স্ট্রাকচার। তাহলে কটা পাই বন্ড আছে? একটা পাই বন্ড আছে। আর সিগমা বন্ড দেখে নাও, 1 2 3 4 5, আর একটা পাই। বাড়িতে করবে এইটা H2SO4 ইনঅর্গানিক দিয়ে দিলাম আর একটা। H2SO4 কটা সিগমা কটা পাই করে নেবে। এখন বলার দরকার নেই, বাড়িতে দিয়েছি বাড়িতেই বলবে, আর দুটো দিয়ে দিচ্ছি বাড়িতেই করবে। পাই বন্ড বার করা বড় সূত্র আছে। জয়েন্টের ক্লাস যদি নিই তাহলে দেখাবো। এইখানে যা এই যে যৌগটা এঁকেছি সেই যৌগটা সিগমা পাই বন্ড ক্যালকুলেশন করবে। অ্যাসিটিলিন C2H2 সিগমা পাই ক্যালকুলেশন করবে। ইথাইল অ্যালকোহল CH3CH2OH সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেশন করবে। তাহলে এটা হয়ে গেল সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেশন কিভাবে করতে হয় বলে দিলাম। এবার আমি একটু বন্ড লেন্থ আর বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে তোমাদের কিছু বলবো। বন্ড লেন্থ মানে বন্ধন দৈর্ঘ্য, অ্যান্ড বন্ড অ্যাঙ্গেলস। আরও আছে হাইব্রিডাইজেশন। তোমাদের বইতে একটা ছক আছে, দেখে নাও। বাঁ দিকে যৌগের নাম দেওয়া আছে, তারপরে যেমন মিথেন আছে, তারপরে তার হাইব্রিডাইজেশন আছে, তার স্ট্রাকচার আছে, তার বন্ধন কোণ আছে, তার বন্ধন দৈর্ঘ্য আছে, তার বন্ধন বিভাজন শক্তি আছে। পেয়েছো? এরকম দেখতে হবে, দেখো, যৌগ, হাইব্রিডাইজেশন, স্ট্রাকচার, বন্ড অ্যাঙ্গেল, বন্ড ডিস্টেন্স, বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এখানে সবগুলো তোমাকে মনে রাখতে হবে না, যে কটা আমি বলবো সেগুলো একটু দেখে নাও, দরকার আছে, প্রয়োজন আছে, এগুলো মনে রাখার দরকার আছে। যেমন বন্ড লেন্থ আমি বলছি, দেখো, সি আর সি যদি সিঙ্গেল বন্ড থাকে, অর্থাৎ কার্বন আর কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে, তাহলে এদের মধ্যে যে বন্ড ডিস্টেন্স সেটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। এই যেগুলো বলবো মুখস্থ থাকতে হবে, যখনই জিজ্ঞাসা করবো সিসি সিঙ্গেল বন্ড তুমি বলবো 1.54 অ্যাংস্ট্রম। সিসি ডাবল বন্ড, আচ্ছা, যে বলছিলে স্যার ভ্যালেন্সি স্যাটিসফাই হয়নি, আমি এখানে ভ্যালেন্সি দেখাচ্ছি না, 4টে করে ভ্যালেন্সি দেখাচ্ছি না। সিসি ডাবল বন্ড এটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম, আর সিসি ট্রিপল বন্ড 1.20 অ্যাংস্ট্রম। বন্ড লেন্থ অনুযায়ী আমি গ্রেটার দ্যান সাইন দিয়ে দিলাম। তাহলে এখন যদি বলা হয় সবচেয়ে বেশি বন্ধন দৈর্ঘ্য কার, তাহলে সিসি সিঙ্গেল বন্ড। তারপরে বন্ধন দৈর্ঘ্য ছোট কার, ওর থেকে ছোট ওয়ান ডাবল বন্ড, সেটা হচ্ছে 1.34, আর ট্রিপল বন্ড সব থেকে ছোট, সেটা হচ্ছে 1.20। আর একটা কথা তোমাদের বলে দিই, কেমিক্যাল বন্ডিং এ তুমি পড়বে বন্ড অর্ডার। বন্ড অর্ডার কাকে বলা হয়? বন্ড অর্ডার হচ্ছে দুটো পরমাণুর মধ্যে কতগুলো বন্ধন আছে। যেমন এখানে কার্বন কার্বন কটা বন্ড আছে, তাহলে এর বন্ড অর্ডার হচ্ছে 1, এর বন্ড অর্ডার 1। আর এখানে কার্বন কার্বন কটা বন্ড আছে, তাহলে এখানে বন্ড অর্ডার হচ্ছে 3। তাহলে আমি বন্ড অর্ডার, এর বন্ড অর্ডার এখানে লিখলাম বন্ড বি ডট ও, বন্ড অর্ডার 1, বন্ড অর্ডার 2, বন্ড অর্ডার 3। এখানে বন্ড লেন্থ লিখে দিলাম ছোট করে বি ডট এল, বন্ড লেন্থ 1.54, 1.34, 1.20। আচ্ছা, বন্ড অর্ডার এরপর লিখছি বন্ড স্ট্রেংথ।
বি ডট এস বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি, বন্ড স্ট্রেংথ। মনে রাখবে যে বন্ড যে ক্ষেত্রে বন্ড অর্ডার বেশি সেক্ষেত্রে বন্ড স্ট্রেংথ বেশি, অর্থাৎ বন্ড অর্ডার প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ। এটা ছোট করে লিখে রাখো। তোমাকে যদি প্রশ্ন করা হয় সিসি ট্রিপল বন্ড ভাঙতে বেশি শক্তি হবে না সিসি সিঙ্গেল বন্ড ভাঙতে বেশি শক্তি লাগবে? সিসি ট্রিপল বন্ড ভাঙতে 3টে বন্ধন ভাঙতে হচ্ছে, তাহলে 3টে বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগে। আবার দেখো বন্ড অর্ডার সব থেকে বেশি 3, তাহলে যত বেশি বন্ড অর্ডার হবে তত বেশি শক্তি লাগবে তাকে ভাঙতে। আচ্ছা, বন্ড অর্ডারের সাথে বন্ড লেন্থের কি রিলেশন দেখতে পাচ্ছ? ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ বন্ড অর্ডার যত বাড়বে তত বন্ধন দৈর্ঘ্য কমবে। তাই সিসি ট্রিপল বন্ডের বন্ড অর্ডার 3, বন্ধন দৈর্ঘ্য 1.20, সবচেয়ে কম। মানে আমি বোঝাতে চাইছি নাও এইটা দুজনে একটা ছেলে আর একটা ছেলে হাত ধরেছে, কারণ তো ছেলে হাত ধরে না, তাও আমি ধরলাম। তো এখানে একটা সিঙ্গেল বন্ড হয়েছে। এখন তুমি যদি আরেকটা বন্ড করতে চাও তাহলে তোমাকে কাছে আসতে হবে একটু। অর্থাৎ আমি যদি তোমাকে একটা জিনিস ইমাজিন করতে বলি, মানে তুমি আর তোমার বন্ধু একটা হাত ধরেছো, তাহলে তোমাদের মধ্যে দূরত্বটা বেশি। এখন আরেকটা হাত যদি ধরতে চাও, দেখো তোমরা মুখোমুখি হয়ে গেছো, কাছে চলে এসছো, তাহলে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডের বন্ধন দৈর্ঘ্য কমে যাবে, ডবল বন্ড থেকে ট্রিপল বন্ডের বন্ধন দৈর্ঘ্য আরো কমে যাবে। কি বললাম বুঝলে? তাহলে যত বন্ধন দৈর্ঘ্য যত কমবে বন্ড অর্ডার তত বাড়বে। আসলে যেটা আমি বললাম ইমাজিন করতে, এটা আমি সামনে থাকলে ভালো বোঝাতে পারি, অনলাইনে এই জিনিসটা তোমাকে দেখাতে পারছি না আর কি। তাহলে এইটা আপাতত মনে রাখো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, যেটা আমি এইভাবে লিখে দিয়েছি, ম্যাথামেটিক্যাল নয়, একটা ইকুয়েশনের মাধ্যমে লিখেছি। আচ্ছা, আর কি মনে রাখবে? সি সিঙ্গেল বন্ড এইচ। আচ্ছা, এটা 3 ধরনের কার্বন হতে পারে। এক হচ্ছে sp3 কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য। এই যে বন্ধন দৈর্ঘ্য, এটা হচ্ছে 1.09 অ্যাংস্ট্রম, মুখস্থ থাকতে হবে। সি এর সাথে হাইড্রোজেন, এটা লাল কালিতে করে দিলাম যে বন্ধন দৈর্ঘ্যটা বলতে চাইছি। আচ্ছা, সি এর সাথে ডবল বন্ড আছে, অর্থাৎ এইটা কি sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন, আর sp হাইব্রিডাইজড কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন। এটা 1.09, এটা হচ্ছে 1.08, আর এটা হচ্ছে 1.06। কি বললাম? sp3 কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.09। মোবাইলটা একটু মিউট করে নাও যার মিউট নেই। sp3 কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য 1.09, sp2 কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধনের দৈর্ঘ্য হচ্ছে 1.08, আর sp কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.06। তাহলে কি দেখতে পাচ্ছি যে কার্বনের সংকরায়নে এস চরিত্র যদি বৃদ্ধি পায়, এক্ষেত্রে এস চরিত্র কত? এস ক্যারেক্টার 25%, এটা হচ্ছে 33.33%, আর এটা হচ্ছে 50%। তাহলে কি দেখছি? কার্বনের এস চরিত্র বৃদ্ধি পেলে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে? কমছে। তাহলে লিখে রাখো কার্বনের এস চরিত্র বৃদ্ধি পেলে কার্বন হাইড্রোজেন
আর শুধু কার্বন হাইড্রোজেন না, এমনকি কার্বন কার্বনের ক্ষেত্রেও তাই দেখেছি, দেখো, তাই না? কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। আচ্ছা, বন্ধন দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে বন্ড স্ট্রেংথ কি হবে? তাহলে বন্ড লেন্থ এইদিকে লিখেছি, দেখো, বন্ড লেন্থ ডিক্রিজ করছে, বন্ড স্ট্রেংথ কি হবে? ইনক্রিজ করবে। লিখে দিলাম ছোট করে। আচ্ছা, এটা শুধু কার্বন কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে নয়, কার্বন কার্বনের ক্ষেত্রেও হয়। তবে এই যে এখানে একটা ব্যাপার দেখো, লিখেছি 1.09, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য, কার্বনটা যদি sp3 হয় তাহলে 1.09। এখন তোমাকে যদি এরকম জিজ্ঞাসা করা হয় CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড H, এই যে লাস্টের কার্বনটা লিখলাম CH2 সিঙ্গেল বন্ড H, বন্ধন দৈর্ঘ্য কত হবে? এই দেখো, আমি এখানে লিখে দিলাম আরেকবার, দেখা যাচ্ছে না বলে। এই যে কার্বন আর হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য, যেহেতু এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, তাহলে এখানে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.09। এখানে সমস্ত কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য কত হবে? সবগুলোই হবে 1.09 অ্যাংস্ট্রম, কারণ সব হাইড্রোজেন কার্বনের যে বন্ধন, কার্বনগুলো sp3। শুধু একটা ব্যতিক্রম দেখা যায়, সেটা হচ্ছে CH3 ক্ষেত্রে, এটার নাম হচ্ছে ইথিলিন। ইথিলিনের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম। মুখস্থ রাখবে। তাহলে যে ছকটা আছে তোমাদের কাছে, একটু আগে দেখালাম সবুজ রঙের জায়গাটা, সেই ছকে কোনগুলো পড়ে নেবে দেখে নাও। মিথেনটা পড়বে, মিথেন CH4। CH4 এ হাইব্রিডাইজেশন কত কার্বনের? sp3। CH বন্ধন দৈর্ঘ্য কত? 1.09 অ্যাংস্ট্রম। ভেরি গুড। আচ্ছা, বন্ড অ্যাঙ্গেল কত? 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, CH3 সিঙ্গেল বন্ড CH3টা করে নেবে। হাইব্রিডাইজেশন কত? CH বন্ধন দৈর্ঘ্য কত? CC সিঙ্গেল বন্ড বন্ধন দৈর্ঘ্য কত? আর বন্ড অ্যাঙ্গেল কত? করে নেবে বাড়িতে। আর কি করবে? ইথিলিন করে নেবে, CH2 ডাবল বন্ড CH2, CH ট্রিপল বন্ড CH, আর বেনজিনটা করে নেবে। ঠিক আছে, এই বন্ড হাইব্রিডাইজেশন করে নেবে সবারই, বই থেকেই পড়ে নেবে। এগুলো যৌগগুলো লিখে নিলাম। হাইব্রিডাইজেশন, বন্ড লেন্থ, এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, বন্ড ডিসোসিয়েশন এনার্জি মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এই কটা জিনিস করে নেবে অবশ্যই। সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেশন করতে দেবে তোমাকে। আচ্ছা, পাই বন্ড ক্যালকুলেশনের ফর্মুলা আমি কোনো শেখালাম না, সিগমা বন্ডটা শিখিয়ে দিলাম। এখন পর্যন্ত যা পড়ালাম কোনো প্রশ্ন থাকলে করো। যেমন এখানে সিসি বন্ড লেন্থ হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম, আর সিএইচ বন্ড লেন্থ হচ্ছে 1.10 অ্যাংস্ট্রম, এখনই বললাম তো একটু আগেই। এক্ষেত্রেও তাই করবে। ইথিলিনের ক্ষেত্রে সিসি বন্ড লেন্থ মানে কার্বনের সাথে কার্বনের বন্ড লেন্থ, আর কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড লেন্থ, এখানে ডবল বন্ড আছে, তাহলে কি হবে? 1.34 অ্যাংস্ট্রম হবে। আর সিএইচটা বললাম না, ট্রিপল বন্ডটাও করে নেবে, সিসি ট্রিপল বন্ড আর সিএইচ বন্ড,
বেনজিনের ক্ষেত্রেও করে নেবে। হলো? আচ্ছা, ফর্মুলা লিখতে শেখাচ্ছি। হ্যাঁ, ফর্মুলা। নেক্সট হেডিং দাও, জৈব যৌগের গঠন সংকেত লেখার পদ্ধতি। জৈব যৌগের গঠন সংকেত লেখার পদ্ধতি। স্ট্রাকচার ড্র করতে শিখবো, কিভাবে জৈব যৌগের স্ট্রাকচার ড্র করে। স্যার জৈব যৌগের স্ট্রাকচার তো ড্র করতে জানি আমরা, কি আর শিখবো? অনেক কিছু শেখার আছে, দেখে নাও, এখনই শিখে যাবে। দেখ, প্রথম হচ্ছে লুইস ডট স্ট্রাকচার বা ইলেকট্রন ডট স্ট্রাকচারও বলতে পারি। লুইস ডট স্ট্রাকচার আর ইলেকট্রন ডট স্ট্রাকচার। এই ইলেকট্রন ডট স্ট্রাকচার অর্গানিকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না, খুব সময় সাপেক্ষ, লিখতে বেশি টাইম নেয় আর অসুবিধায় প্রচুর সৃষ্টি হয়, তাই ব্যবহার হয় না। তবে একটু পড়ে রাখবে ইলেকট্রন ডট ফর্মুলা। যেমন একটা এক্সাম্পল দেখিয়ে দিই। হ্যাঁ, তোমাকে দিয়েছে ইথেন CH3CH3, বানান করে পরীক্ষায় দিয়ে দেবে। ইথেন এর ইলেকট্রন ডট গঠনাকৃতি অঙ্কন করো, যদিও ইথেন দেয় না বা ইলেকট্রন ডট দেয় না, আমি লিখে দিচ্ছি। কার্বন 4টে ভ্যালেন্স ইলেকট্রন ডট দিয়ে দেখিয়ে দিলে। আগে এখানে একটা সি দিয়ে দিলে, আর হাইড্রোজেনগুলোকে দিয়ে দিলে, তারপর ডটগুলো দেখালে সুবিধা হবে। কার্বনের একটা ডট, হাইড্রোজেনের একটা ডট, কার্বনের একটা ডট, হাইড্রোজেনের একটা ডট, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা, দুটো কার্বন আছে, তাহলে এর একটা, এর একটা। কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, প্রত্যেকটা অ্যাটমের জন্য একটা করে ডট দেবে। তাহলে এটা হয়ে গেল ইলেকট্রন ডট স্ট্রাকচার অফ ইথেন। যেমন তুমি নাও বাড়িতে করলে CH3CH2CH3, প্রোপেনটা করে নেবে। ইথেনটা আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে ড্যাশ সংকেত বা ড্যাশ ফর্মুলা। ড্যাশ সংকেত বা ড্যাশ ফর্মুলা। বলো। ড্যাশ ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ড্যাশ ফর্মুলা বা একে বলা হয় কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। কমপ্লিট স্ট্রাকচার ফর্মুলা বা ড্যাশ ফর্মুলা। আর এটা আমরা জানি, এই পদ্ধতিতেই কিন্তু আমরা লিখি আর কি ফর্মুলাগুলো। এই পদ্ধতির নিয়ম কি আমি বলে দিচ্ছি, নিয়মটা শুনে নাও মন দিয়ে। এই পদ্ধতিতে যে অণুগুলো লেখা হয়, সেই অণু মধ্যস্থিত দুটি পরমাণুর মধ্যে এক বন্ধনকে একটা ড্যাশ দিয়ে বোঝানো হয়, দ্বিবন্ধনকে দুটো ড্যাশ দিয়ে বোঝানো হয়, আর ত্রিবন্ধনকে তিনটে ড্যাশ দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? আর একসঙ্গে লেখা হয় আর কি, গঠনটাকে সম্পূর্ণ গঠন সংকেত ও বলতে পারি আমরা। কমপ্লিট স্ট্রাকচার বললাম, কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা, একে সম্পূর্ণ গঠনগত সংকেতও বলা হয়। যেমন একটা এক্সাম্পল বলছি, ইথেন। ইথেনের ড্যাশ ফর্মুলা তোমাকে পরীক্ষায় ড্র করতে দিয়েছে। তাহলে ইথেনের সংকেত জানি CH3CH3। প্রত্যেকটা অ্যাটমকে ড্যাশের মাধ্যমে আমি লিখব। যেমন কার্বন লিখেছি, আর একটা কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন। প্রত্যেকটা কার্বনের 4টে করে ভ্যালেন্সি, তাহলে 4টে করে ড্যাশ দিয়ে দিলাম প্রত্যেকটা পার কার্বনে। তাহলে বাকিগুলো হাইড্রোজেন লিখে দিলাম। এইভাবে আমরা লিখি, এগুলোকে বলা হয় ওপেন স্ট্রাকচার বা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। এটা ইথেন। প্রোপেনের ক্ষেত্রে কি লিখব? ফর্মুলা হচ্ছে CH3CH2CH3। তাহলে ড্যাশ ফর্মুলা যদি দিই, 3টে কার্বন আছে, সিঙ্গেল বন্ড করে দিলাম, ডবল বন্ড হয় না আমরা জানি প্রোপেনের সংকেতে
ডাবল বন্ড নেই, তাহলে 3টে সিঙ্গেল বন্ড, প্রত্যেকটা ভ্যালেন্সি 4 করে দাও। দেখে না এখানে যতগুলো কার্বন দিয়েছি সবগুলোর হাইট ভ্যালেন্সি 4, মানে 4টে করে হাত আছে। বাকিগুলো হাইড্রোজেন ফিল আপ করে দাও। এটা হয়ে গেল প্রোপেনের ড্যাশ ফর্মুলা বা কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা। এটাও ইজি। এভাবে আরও আছে, যেন বেন ইথিলিন দিয়েছে, ইথিলিন। ইথিলিন সংকেত জানি আমরা CH2 ডাবল বন্ড CH2। তাহলে এখানে একটা ডাবল বন্ড আছে C ডাবল বন্ড C, বাকি 2টো করে হাইড্রোজেন। অ্যাসিটিলিনটা করবে বাড়িতে, বেনজিনটা করবে বাড়িতে, অ্যাসিটিলিন বেনজিন বাড়িতে করবে। প্রোপিলিনও করতে পারো, প্রোপিলিন বা প্রোপিন বলা হয় এটাকে, প্রোপিন, প্রোপিন। নেক্সট খুব ইম্পর্টেন্ট, অতটা না, এটা ইম্পর্টেন্ট নয়, 3 নাম্বার, সেটা হচ্ছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, সংক্ষিপ্ত গঠন সংকেত। কনডেন্সড স্ট্রাকচারাল ফর্মুলা, যাকে বলা হয় সংক্ষিপ্ত গঠন সংকেত, ছোট করে। এই যে আমি লিখেছি না, এই যে CH3 এটা হচ্ছে কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, আর তার কমপ্লিট স্ট্রাকচারাল ফর্মুলা বা ড্যাশ স্ট্রাকচার কি, এটা ড্যাশ ফর্মুলা এটা। তাহলে তোমাকে পরীক্ষায় যদি বলে ইথেন, তাহলে লিখবে CH3 ইথেন, CH3 এখানে কি নিয়মটা কি, এই পদ্ধতিতে শুধুমাত্র ডাবল বন্ড ট্রিপল বন্ডকে লেখা হয়, সিঙ্গেল বন্ডকে লেখা হয় না। কি বললাম, এই পদ্ধতিতে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডকে লেখা হয়, সিঙ্গেল বন্ডকে লেখা হয় না। আর একটা পরমাণু যদি একাধিক সংখ্যক থাকে, তাহলে সেই পরমাণুটাকে লিখে তার নিচে সংখ্যাটা লিখে দিতে হয়। যেমন ভেবে না আমার কাছে আছে ইথেন, তাহলে একটা কার্বন 3টে হাইড্রোজেন, আবার একটা কার্বন 3টে হাইড্রোজেন, এইভাবে আমরা লিখি, তাই না। CH3 তার মানে কি একটা কার্বন 3টে হাইড্রোজেন আছে, এই যে 3টে হাইড্রোজেন 1 2 3, সেটাকে আমি ছোট করে পায়ের নিচে লিখে দিলাম, মানে এর নিচে লিখে দিলাম, পাদদেশে লিখে দিলাম। আবার এখানে CH 3টে লিখে দিলাম। না তোমাকে যদি এইটা একটা বড় দিয়েছি, বড় স্ট্রাকচার দিচ্ছি না, এটা দিয়েছি। এরকম ভাবে না, আমি তোমাকে এই ওপেন স্ট্রাকচার দিয়েছি বা ড্যাশ ফর্মুলা দিয়ে একটা স্ট্রাকচার গঠন করেছি, তুমি এটাকে কনডেন্স স্ট্রাকচারে পরিণত করো। পরীক্ষা দিয়েছে কনডেন্স স্ট্রাকচার লেখো। তাহলে তোমার প্রথমে কি আছে, C 3টে হাইড্রোজেন, তাহলে তুমি লিখে দিলে CH3। তারপরে আছে C 2টো হাইড্রোজেন, তুমি লিখলে CH2। দেখো কার্বন আর কার্বনের মাঝে কিন্তু সিঙ্গেল বন্ড দেখায়নি, সিঙ্গেল বন্ড দেখানো হয় না। আবার আছে C, মাথায় একটা সিঙ্গেল বন্ড H আর নিচে CH3, তাহলে কি লিখবো, CH ব্র্যাকেটে CH3 লিখতে পারি, বা নিচে সিঙ্গেল বন্ড দিয়ে দেখাতে হবে তাহলে। আর যদি ব্র্যাকেটে লিখি তাহলে ঠিক আছে, এই নিচের CH3টাকে ব্র্যাকেটে লিখেছি। তারপর আবার কি আছে, C 2টো H, CH2, আবার CH3। কেউ বুঝতে না পারলে বলবে। তাহলে আমি যদি নাম্বারিং করি, তাহলে না এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে প্রথমে CH3 1 নাম্বারে, তারপর এটা CH2 2 নম্বরে, 3 নম্বরের যে হাইট কার্বনটা আছে, একটা হাইড্রোজেন আছে সেটা H লিখেছি, আর নিচে যে CH3 সেটা সিঙ্গেল বন্ড যেহেতু লেখা যায় না, সেই জন্য ব্র্যাকেটের মধ্যে CH3 দিয়েছি। এটা যখন ওপেন স্ট্রাকচার লিখবে তাহলে কিভাবে লিখবে দেখে নাও। পরীক্ষায় ওপেন থেকে কনডেন্স, কনডেন্স থেকে ওপেন দেয়। আচ্ছা, যদি এরকম থাকে অনেকগুলো CH2, CH2, CH2,
CH2 CH2 CH3, এতগুলো CH2 আছে। কটা? 1 2 3 4 5টা CH2 আছে পরপর। তুমি এতবার না লিখে কি করতে পারো, প্রথমে CH3 লিখে দিলে একটা। এটা একটা কনডেন্স স্ট্রাকচার, এটাকে আরো কনডেন্স করছি। হ্যাঁ, 1 2 3 4 5টা আছে, তাহলে এখানে 5 করে দিলাম, হোল 5। আবার CH3 দিয়ে দিলাম, তাহলে CH3 CH2 হোল 5 CH3। যেমন এরকম হতে পারে CH3 CH2 OH, এটা কনডেন্স স্ট্রাকচার। ওপেন স্ট্রাকচার কেমন লিখবো এর? প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা আলাদা করে দেবো। দেখতে কেমন হবে এইখানে দেখাচ্ছি। সি সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড এইচ, বাকিগুলো হাইড্রোজেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছাত্রদের মনে যেটা উদয় হয় সেটা আমি বলে দিই। যেমন CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এইখানে আমি দেখতে পাচ্ছি যে কার্বন তারপরে CH2, এখানে কার্বন হাইড্রোজেন দেওয়া ডাবল বন্ড। অনেক সময় এটাই কিভাবে লিখতে হয়, লেখে অনেকেই লেখে এই এইচটাকে আগে লেখে HC ডাবল বন্ড CH2, বা এইটা খুব ভালো, এইটা খুব ভালো তুমি বুঝতে পারবে, H2C ডাবল বন্ড CH2 এইভাবে লেখে অনেকে। আবার অনেকে লেখে কি CH2 ডাবল বন্ড CH2। এখন ছাত্রদের প্রশ্ন হয় যে স্যার এইটা কোনটা ঠিক কোনটা ভুল? এখানে H2টা আগে লিখেছে স্যার, এখানে H2টা পরে লিখেছে। দুটোই ঠিক। অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছে, খুব ভালো যদি দেখো এইটা বেশি ঠিক। মানে কি, এখানে কার্বন যে বন্ধন করেছে সেটা বোঝাচ্ছে। আর এখানে লিখলে কি মনে হবে যে হাইড্রোজেন বন্ধন করেছে ডাবল বন্ড? অ্যাকচুয়ালি তো হাইড্রোজেন ডাবল বন্ড করতে পারে না। সেই জন্য এইটা লিখলে ভুল নয়, লেখা যেতে পারে। তবে অনেক জায়গায় লেখে কি আগে হাইড্রোজেনটাকে লিখে দেখিয়ে দেয় যে কার্বন বন্ধনটা করেছে। অর্থাৎ তুমি যদি লেখো H3C সিঙ্গেল বন্ড CH3, এইটাও যেমন ঠিক, CH3 সিঙ্গেল বন্ড CH3 এটাও ঠিক, দুটোই ঠিক। এখানে বোঝাতে চাইছি যে কার্বন 4টে বন্ড করে, তো এই কার্বনের সাথে এই কার্বনটা বন্ড করেছে, তাহলে দুটোই দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। ওপেন স্ট্রাকচারে কি হয়, ডাবল বন্ড ট্রিপল বন্ডকে লেখা হয়, বাকিগুলো ছোট করে লেখা হয়। আর রিপিট পরমাণু যেগুলো বেশ বারবার রিপিট হচ্ছে সেগুলো বা বেশি সংখ্যক পরমাণু আছে সেই সংখ্যাটাকে তার পাদদেশে বা নিচে লেখা হয়। এবার মেন যেটা আমরা ক্লাস 11-এর ক্ষেত্রে শিখবো সেটা হচ্ছে বন্ড লাইন স্ট্রাকচার। ইম্পর্টেন্ট দিয়ে লিখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ড হাইফেন লাইন ফর্মুলা, যেটাকে বলা হয় বন্ধন রেখা সংকেত। বন্ধন রেখা সংকেত এইটা শেখার আছে। যেমন আমি যদি তোমাকে বলি এই যে আমি একটা দাগ দিয়ে দিলাম, এইটা একটা কার্বন হাইড্রোজেন ঘটিত যৌগ, তাহলে তুমি কি বলতে পারবে এটা কি যৌগ? বা এরকম ভাবে আমি এরকম দিয়ে দিলাম, এই একটা লাইন তার সাথে এই একটা লাইন, এটা কি কোনো যৌগ? তোমার কি মনে হচ্ছে এটা যৌগ? বা এরকম করে বক্স করে দিলাম, তাহলে কি এটা যৌগ? মনে হবে একটা পঞ্চভুজ আঁকা হয়েছে, কিন্তু এটা অর্গানিক কেমিস্ট্রিতে একটা যৌগ যার নাম হচ্ছে সাইক্লোপেন্টেন, CYCLO, সাইক্লোপেন্টেন। আর এটা একটা যৌগ, মনে হবে একটা রেখা এঁকে দিয়েছি, লাইন ড্র করেছি, কিন্তু এটা একটা যৌগ, সেই যৌগটার নাম হচ্ছে ইথেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, একটা লাইন টেনে দিচ্ছি যৌগ হয়ে গেল সেটা।
বন্ড লাইন স্ট্রাকচার প্রচুর বেশি ব্যবহার হয় আর প্রচুর জনপ্রিয়, খুব ইউজফুল একটা স্ট্রাকচার। সবাই বেশি এটাকে পছন্দ করে, এই স্ট্রাকচারটা ড্র করা, কারণ খুব সহজেই খুব কম জায়গা নিয়ে বড় বড় স্ট্রাকচারগুলোকে দেখানো যায়। আচ্ছা, বন্ড লাইন ফর্মুলার পদ্ধতিটা শুনে নাও, লেখার পদ্ধতি। এক্ষেত্রে কার্বন পরমাণুগুলোকে লেখা হয় না, হাইড্রোজেন পরমাণুগুলোকেও লেখা হয় না, কার্বন হাইড্রোজেন কাউকে লেখা হয় না, শুধু কাদের লেখা হয়? হেটেরো অ্যাটম, যেগুলো নাইট্রোজেন, অক্সিজেন, সালফার আর হ্যালোজেন, এক্স দিলাম, এক্স মানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে লেখা হয়, কার্বন হাইড্রোজেনকে লেখা হয় না। ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড লেখা হয়। আচ্ছা, আর একটা কি নিয়ম, এখানে যে কার্বন কার্বন বন্ধনগুলো আছে তাদেরকে জিগজ্যাগ ওয়েতে লেখা হয়, জিগজ্যাগ। যেমন আমি এখানে লিখছি CH3 CH2 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 CH3 CH3 CH2 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 CH3, দেখো টোটাল 5টা কার্বন আছে, আর হাইড্রোজেন সংখ্যা যদি বলো 10টা হাইড্রোজেন আছে। এখানে আমি প্রথম কার্বনটাকে না, এখানে প্রথম বোঝাবার জন্য একটু ডিপ করে লিখলাম ডট, সিঙ্গেল বন্ড, আবার একটা ডট দিলাম, আবার নিচের দিকে এলাম ডট দিলাম, আবার ওপর দিকে গেলাম ডট দিলাম, তাহলে 1 2 3 4 আর নিচে এলাম ডট দিলাম। তাহলে এই ওপরে যেটা আছে সেটা নাম হচ্ছে পেন্টেন, 5টা কার্বন আছে আর বাকি হাইড্রোজেন আছে 10টা। এই পেন্টেনকে কিভাবে ড্র করলাম বন্ড লাইন স্ট্রাকচার, একটা, কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা বলছি, 12টা, 6টা, 3 3 6 আর 6 12টা। তাহলে এই যে কার্বনগুলোকে শুধু ডট দিয়েছি আমি, এটা প্রথম দিকে তুমি একটু বোল্ড করতে পারো, ডট দিতে পারো, পরবর্তীকালে ডট দেওয়ার দরকার নেই, সিম্পল তুমি এরকম ভাবে ড্র করে দিতে পারো। এটা হয়ে গেল পেন্টেনের স্ট্রাকচার। এখানে দেখো হাইড্রোজেনকেও দেখানো হয়নি, কার্বনকেও দেখানো হয়নি, যেহেতু এখানে কোনো হেটেরো অ্যাটম নেই তাই কোনো অক্সিজেন বা নাইট্রোজেন কিছুই দেওয়া নেই। হাইড্রোজেনগুলোকেও দেওয়া হয় না, ধরা হয় যে এখানে ভ্যালেন্সি আছে 4 করে প্রত্যেকটা। এখন তোমাকে যদি এই কন্ডেন্স স্ট্রাকচার থেকে বন্ড লাইন স্ট্রাকচার বা বন্ড লাইন স্ট্রাকচার থেকে কন্ডেন্স স্ট্রাকচার দেয়, তাহলে কিভাবে ড্র করব? যেমন ভেবে নাও তোমাকে এই সাইক্লোপেন্টেনটাকে বলেছে কন্ডেন্স স্ট্রাকচারে ড্র করতে। নিয়মটা শুনে নাও, খুব ভালো নিয়ম, এটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি সব বুঝে যাবে। এইখান থেকে কন্ডেন্স স্ট্রাকচার ড্র করা শেখাচ্ছি, বন্ড লাইন টু কন্ডেন্স স্ট্রাকচার, বন্ড লাইন থেকে কন্ডেন্স স্ট্রাকচার বা ওপেন স্ট্রাকচারও বলতে পারো বা ওপেন ফর্মুলাও বলতে পারো। আমি কন্ডেন্সটা শেখাচ্ছি। নিয়ম কি, প্রান্ত যে ড্যাশটা থাকে প্রান্ততে গোল করে দিলাম, ধারে এক প্রান্তে টার্মিনালে যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে CH3 ড্যাশ CH3। আচ্ছা, দুটো রেখা যেখানে মিশেছে, দুটো লাইন গোল করে দিলাম, সেটা কি, সেটা হচ্ছে CH2। তিনটে লাইন যেখানে মিশেছে সেটা কি, CH। আর 4টে লাইন যেখানে মিশেছে সেটা কি, C। এই জায়গাটা ভালো করে শিখে নাও। এখন তোমাকে যদি এবার সাইক্লোপেন্টেনটা দিয়ে দেয়, তাহলে আমি একে কন্ডেন্স ফর্মুলা লিখছি নিচে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে। এই যে প্রথমেই যেটা আছে সেটা কি, CH2, আবার এইদিকে চলে গেলাম CH2, নিচে চলে এলাম CH2,
এই দিকেও CH2 CH2, দেখো প্রত্যেকটা দেখো দুটো রেখা একটা জায়গায় মিশেছে। এখন যদি এরকম থাকতো, এইখানে একটা দিয়ে দিতাম, তাহলে কি হতো? এই জায়গাটায় CH হয়ে যেত, আর মাথায় কি হতো? মাথায় এটা CH3, তাহলে এটা স্ট্রাকচার কি হতো? CH3 সিঙ্গেল বন্ড CH, এইদিকে তিনটে বন্ড আছে CH2 CH2 CH2, এটাও CH2, এটা। তাহলে বন্ড লাইন স্ট্রাকচার থেকে কন্ডেন্স স্ট্রাকচার ড্র করতে শিখে যাচ্ছি আমি। কেন তোমাকে এরকম দিয়েছে, এইটা একটা যৌগ দিয়েছে, এর কন্ডেন্স স্ট্রাকচার ড্র করতে দিয়েছে। করতে পারবো? কি সাইন একটা না এটা? আবার একটা এরকম দিয়েছে ম্যাডাম, একটা ছেলে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর কি, ছুটে বেড়াচ্ছে, দেখো লাফাচ্ছে, নেচে নেচে ছুটছে আর কি, আর দুটো হাত হাওয়ায় উড়ছে, এটা ম্যাডাম মাথা। তাহলে এর স্ট্রাকচার রাখতে হবে তো। এটা কি প্রান্তে আছে CH3, মাঝে আছে দেখো দুটো লাইন CH2, এইখানে কি কার্বন আছে বলো দেখি? এখানটায় এখানে C আছে, C চারটে লাইন আছে দেখো, এইগুলো সব ড্র করছি দেখো। এইটা CH3 CH2 সিঙ্গেল বন্ড C CH2 CH3, এই দিকটা করে দিলাম। আর এই দিক থেকে এখানে আসছি CH3 CH2, এখানে মিলিয়ে দিলাম CH2, এইদিকে CH3। এবার তোমাকে এরকমভাবেই ড্র করতে হবে, তার কোনো মানে নেই। এই ছবিটার মতো এখন তুমি আঁকতে গেলে এরকম ছবির মতো হবে। এবার তুমি যদি এটাকে আরো সিম্পল করতে চাও করতে পারো, তুমি এক লাইনে লিখতে পারো। যেমন এখানে 1 2 3 4 5, পাঁচটা কার্বনকে এক লাইনে লিখে দিলে ওপরে দুটো CH3 CH2 আর নিচে CH2 CH3 CH2 CH3 CH2 CH3 দিতে পারো। অ্যাকচুয়ালি কিছুই না, এটা কি কন্ডেন্স স্ট্রাকচার যদি বলি এরকম করে লিখতে পারি C2H5 হোল 4, দেখো ভুল হবে কি? C2H5 হোল 4 যদি লিখি আমি, এই কার্বনটাকে C দিয়েছি স্টার যেটা দিলাম, আর ওপরে দেখো C2H5 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 C2H5, এটা একদম সিম্পল কন্ডেন্স স্ট্রাকচার, স্মলেস্ট কন্ডেন্স স্ট্রাকচার। যেমন এইভাবে তোমাকে যদি আমি দিয়ে দিই, একটা কার্বনের চারটে হাতে চারটে মিথাইল আছে, তাহলে চারটে মিথাইল আছে আর মাঝে কার্বন আছে, তাহলে শর্টকাটে কি লিখতে পারি? একে কন্ডেন্স স্ট্রাকচার CH3 হোল 4, ওইটাই করলাম আর কিছু না, C2H5 হোল 4। তাহলে এই যে স্ট্রাকচারটা দিয়েছি, এর বন্ড লাইন স্ট্রাকচার দিয়েছি, কন্ডেন্স স্ট্রাকচার ড্র করতে পারবো। তাহলে না আরেকটা আমি তোমাকে দিচ্ছি, এরকম করে একজন আছো ভেবে নাও, এরকম আছে, এইটার কন্ডেন্স স্ট্রাকচার ড্র করবে। আরো অনেক দেওয়া যেতে পারে, আমি তো অফলাইনে যখন ক্লাস নিতাম প্রচুর দিতাম। না এরকম একটা আছে,
মানুষ মনে হচ্ছে বলো? এরকম ফুলও তৈরি করতে পারো। সাইক্লোপ্রোপেন। যত তুমি আঁকবে তোমার বন্ড লাইন স্ট্রাকচার সম্পর্কে তত ধারণা ভালো হবে। তোমাদেরকে দিলাম, হ্যাঁ, এই যে ছবিটা আমি তুলে নাও তোমাকে দিয়েছি, এখানে যে বন্ড লাইন স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে কন্ডেন্স স্ট্রাকচার করবে, যেগুলো কন্ডেন্স স্ট্রাকচার আছে সেগুলোকে বন্ড লাইন স্ট্রাকচার করবে। আমি এখান থেকে ছবি তুলে পাঠাবো, করতে হবে তো? এখানে আছে আমার কাছে। আর যখন ইউপ্যাক নমেনক্লেচার শেখাবো তখন এই ছবিগুলো থেকে ইউপ্যাক নমেনক্লেচার, এদের সবারই নাম লিখতেও শিখিয়ে দেবো তোমাকে, কি এই যৌগগুলোর নাম লিখবো আমি। ঠিক আছে, আমি এখানে অনেকগুলো করে রেখেছি, সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা এখন কি করবে, কন্ডেন্স স্ট্রাকচার আর ওপেন স্ট্রাকচারগুলো করবে। এখানে খুব ভালো ভালো ছবি আছে, মানে ছবি তো এগুলো মানে পিকচার নয়, এগুলো সব যৌগ। সেই যৌগগুলোকে কন্ডেন্স আর বন্ড লাইন স্ট্রাকচার করবে। ঠিক আছে, কি বলছো? ডবল বন্ড যদি থাকে তাহলে আমি হয় না এইটুকু করেছি, একটা, তারপরে এইদিকে, তারপরে এইদিকে ডবল বন্ড। এটা তাহলে এই যে এইটা আছে প্রান্তে আছে, তাহলে এটা কি হবে, CH3, তাহলে CH3H3। এবার দেখো এইখানে একটা বন্ডটা এখানে টাচ করেছে আর এখানে একটা লাইন আছে, মানে এটা দেখো দুটো বন্ড মিশছে, আর এইখানে আরেকটা বন্ড আছে, মনে আছে আমি এরকম দেখালাম। আর এই জায়গাটাও দেখে নাও, যদি ডবল বন্ড থাকে এরকম, তাহলে অ্যাকচুয়ালি কি এটা, এটা CH2। যদি ট্রিপল বন্ড থাকে তাহলে এটা CH। বুঝতে পারলাম? ট্রিপল বন্ড থাকে তাহলে CH, ডাবল বন্ড থাকে তাহলে CH2। তাহলে এবার বলো এখানে কি আছে, এখানে একটা ডাবল বন্ড, তাহলে এটা C, নিচে এলাম আর একটা বন্ড করলাম, তাহলে কি হবে বলো, এখানে H হবে। তখন তখন তিনটে বন্ড হয়ে গেছে, দেখো 1 2 3, তিনটে বন্ড। আর এখানে কি হবে, একটা C, আবার H, CH3। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো। মানে এরকম আছে, আবার বলছি দেখো, এখানে না ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখানে ডাবল বন্ড, এটা বন্ড লাইন স্ট্রাকচার বেনজিনের। আমি প্রথমে এলাম এইখানটায়, এইটা দেখো একটা লাইন, দুটো লাইন, আর এটা ডাবল বন্ড, তিনটে লাইন। তাহলে এই যে এটা C, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, আর একটা হাইড্রোজেন আছে এখানে। তাহলে তিনটে লাইন যেখানেই মিশবে সেটা CH, দুটো লাইন যেখানে থাকবে সেটা CH2, আর একটা লাইন মানে কি CH3। এবার এটাকে, এই দুটো লাইন এরকমও হতে পারে বা ডাবল বন্ডও হতে পারে। যেমন আমি যদি এইটা ড্র করি, এটা অ্যাকচুয়ালি কি ড্র করেছি তুমি বুদ্ধি করে বলো দেখি। এইটা সমান চিহ্ন, ম্যাথামেটিক্সে যদি বলি সমান চিহ্ন, কেমিস্ট্রিতে কি বলবো, এইটা CH2 আর এইটা, তাহলে দুটোই CH2। এটা হচ্ছে ইথিন বা ইথিলিন, যেখানে কার্বন হাইড্রোজেন আমি কিছুই লিখিনি। আর যদি এটা বলি তাহলে ইকুইভ্যালেন্ট সাইন, কিন্তু কেমিস্ট্রিতে কি তিনটে বন্ড মানে CH, ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে অ্যাসিটিলিন।
বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে বেনজিনটা ড্র করছি, দেখো প্রথমে সিঙ্গেল বন্ড এরকম করে ড্র করে দিতে পারো, 1 2 3 4, তাহলে এইটা একটা ডাবল বন্ড, এইখানে একটা ডাবল বন্ড, আর এইখানে একটা ডাবল বন্ড, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দাও। এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে হাইড্রোজেন একটা হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে। এটা করতে করতে শিখবে, বলে দিই আগে থেকে। যত বেশি করবে তত বেশি তোমার ভুল নিখুঁত হবে, ভুলটা কম হবে তত। যেমন আমি এই যে 3টে করে লাইন দিয়েছি, এই দেখো এটা অ্যাকচুয়ালি কি, এই যে মাঝে যেখানে 4টে লাইন মিশেছে এক জায়গায়, সেটা সি। তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এই প্রত্যেকটা প্রান্তে কি হবে বলো? CH3 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 CH3। ক্লিয়ার হয়ে গেল? এটা বন্ড লাইন স্ট্রাকচার। আর একটা যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, ত্রিমাত্রিক উপস্থাপনা আছে জৈব যৌগের, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, 3D স্ট্রাকচার। এটা এমনভাবে 2D পেজে, এটা তো 2D, এটাতে 3D স্ট্রাকচার রাখবো মেনলি। এটা কি sp3 কার্বনের ক্ষেত্রেই হয়, কারণ sp3 হলে 3D ব্যাপারটা আছে, sp2 হলে সবগুলো একই তলে থাকে, sp থাকলে সবগুলো একই রেখায় থাকে। পরে আসবো, আমি নেক্সট ক্লাসে আসবো যে কতগুলো পরমাণু একই তলে থাকে, কতগুলো পরমাণু একই রেখায় থাকে, কতগুলো পরমাণু রেখার বাইরে থাকে, সেগুলো ক্যালকুলেট করতে শেখাবো। 3D স্ট্রাকচার যখন আমি ড্র করবো, মিথেন দিয়ে বোঝাই, CH4 স্ট্রাকচার আমরা জানি, মিথেনের স্ট্রাকচার টেট্রাহেড্রাল, জানি তো? এরকম দেখতে হয়, 4টে শীর্ষবিন্দু, সেই 4টে শীর্ষবিন্দুতে হাইড্রোজেন আছে। এখন আমি নর্মাল স্ট্রাকচার ড্র করেছি, দেখো এটা মিথেনের টেট্রাহেড্রাল স্ট্রাকচার। কিন্তু যদি 3D স্ট্রাকচার ড্র করি তাহলে এরকম দেখতে হবে। কার্বন, নর্মাল যে লাইনটা লিখছি, এটা এই যে লাইনটা পেন দিয়ে টানছি, নর্মাল লাইনগুলো হচ্ছে অন দ্য প্লেন, খাতার ওপরে। এখানে আর একটা দেখিয়ে দিলাম, এই দুটো অন দ্য প্লেন। কিন্তু এইটা দুটো, একটা ওপরে আছে অ্যাবাভ দ্য প্লেন আছে, একটা বিলো দ্য প্লেন আছে। এইরকম যদি স্ট্রাকচারটাকে আমি 3টে, 1 2 3 আর একটা মাথায় ভেবে নাও আছে, তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে এই দুটো হচ্ছে অন দ্য প্লেন। অ্যাবাভ দ্য প্লেন যেটা, সেটাকে কিভাবে দেখানো হয়? সলিড ওয়েজ দিয়ে দেখানো হয়। এরকম ভাবে ড্র করলাম, আমি এখানে পাশে দিয়ে দিচ্ছি, এরকম ভাবে শঙ্কুর মতো দেখতে। এটাকে সলিড করে দিলাম, বোল্ড গাঢ় করে দিলাম। এটাকে কি বলা হয়? সলিড ওয়েজ, SOLID, সলিড, WEDGE, WEDGE। সলিড ওয়েজ মানে কি? অ্যাবাভ দ্য প্লেন, প্লেনের ওপরে বা অবজারভারের কাছে। এটা কি? এইটা উঠে এসেছে, প্লেনের ওপরে উঠে এসেছে। আর প্লেনের নিচের দিকে মানে বোর্ডের ভেতর দিকে যেটা চলে গেছে, সেটাকে বোঝাবার জন্য কি বোঝাতে হয়? ড্যাশ ওয়েজড। এরকমই দেখতে হয় শঙ্কুর আকৃতি, কিন্তু সেটা কিভাবে ড্র করা হয়? এরকম ডটেড লাইন দিয়ে। বুঝলাম? এটা হচ্ছে বিলো দ্য প্লেন, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটা 2D তে 3D স্ট্রাকচার আঁকা হলো। দুটো শুধু অন দ্য প্লেন থাকে, আর বাকিগুলো দুটো অ্যাবাভ দ্য প্লেন থাকে। এটা মিথেনের 3D স্ট্রাকচার এঁকে দিলাম, তোমাকে দেখিয়ে দিলাম। মানে তোমাকে দিয়েছে CH3 ড্র করতে। তাহলে এমনি যদি অন দ্য প্লেন আঁকতাম তাহলে কিরকম হতো? 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা কিন্তু অন দ্য প্লেন। যদি অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন বোঝাতে চাই, তাহলে এই যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে একটা, দুটো অন দ্য প্লেন, এইটা না একটা, আমি নিচে আঁকি,
আর একটা কি করলাম, একটা এঁকে দিলাম এরকম ভাবে, ভেবে নাও, আর একটা এ না এরকম ভাবে। এটা তুমি এইদিকে নিচেও আঁকতে পারতে, এই ওয়েজটা, সলিড ওয়েজটা আমি ওপরে এঁকেছি। তাহলে এটা সলিড ওয়েজ, এটা ড্যাশ ওয়েজ, ডি এ এস এইচ ই ডি, ড্যাশড ওয়েজ, WEDG, হাইড্রোজেন। এরকম ভাবে তোমাকে যতগুলো দেবে, তার মধ্যে আমি একটু আগেই বললাম, দেখো দুটো হচ্ছে অন দ্য প্লেন নর্মাল, তাহলে এই যে একটা দুটো, আবার এর ক্ষেত্রে কি এই একটা দুটো, বাকি দুটো একটা অ্যাবাভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। এবার যদি এটাকে ভেবে নাও, এই কার্বনটাকে যদি রোটেট করাই 180 ডিগ্রি, তাহলে এই যে অন দ্য প্লেন ছিল সেটা অ্যাবাভ দ্য প্লেন চলে আসবে, যেটা অ্যাবাভ দ্য প্লেন ছিল সেটা অন দ্য প্লেন চলে আসবে, আর যেটা বিলো দ্য প্লেন ছিল সেটা নর্মাল চলে আসবে। রোটেট করলে 180 ডিগ্রি, কেন পরীক্ষা এটা 180 ডিগ্রি রোটেট করেছো, তাহলে স্ট্রাকচারটা কি হবে আমাকে দেখাবে তো।